নির্বাচনের দিনক্ষণ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দানা বাঁধছে সংশয়, সন্দেহ। প্রস্তুতির জন্য রোডম্যাপ চান নেতারা, দাবি যৌক্তিক বলে মত বিশ্লেষকদের। জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করার সাথে সাথে জনমনে একটা স্বস্তির ভাব আসবে। তারা যে কাজটা চায়, তারা যেটার জন্য রাজনীতি করে, তারা সেটাই চাইতেছে, এর বাইরে তো কিছু চাইতেছে না। আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ সহ 5 দফা দাবিতে আন্দোলনে ভোলাবাসী। জেলার বাইরে সিলিন্ডার গ্যাসের সরবরাহ বন্ধ করে দিয়েছে বিক্ষুব্ধরা। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় আবারও ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি। মোদী সরকারের যে কোনো সিদ্ধান্তে সমর্থন দেবে কংগ্রেস। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নির্বাচন নিয়ে শঙ্কা আর সন্দেহ দেখা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। ধোঁয়াশা কাটাতে তাই সুনির্দিষ্ট রোডম্যাপ চায় দলগুলো। নেতারা বলছেন, নির্বাচন এড়িয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার চেষ্টা চলছে। দিনক্ষণ ঘোষণা হলে তারা আশ্বস্ত হতেন। রাজনীতি বিশ্লেষক সাব্বির আহমেদের মতে, রোডম্যাপের দাবি যৌক্তিক, বাস্তবসম্মত, কেননা এর উপরই নির্ভর করছে দল ও কমিশনের নির্বাচনী প্রস্তুতি। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। শুরুতে 6 মাসের মধ্যে, কখনো যৌক্তিক সময় থেকে 1 বছর, আর সবশেষ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে অটল দলটি। 2 দফা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেও আশ্বস্ত হতে পারেনি বিএনপি। পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম। কেন বারবার নির্বাচনের নির্দিষ্ট দিন তারিখ চাইছে বিএনপি? আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করার সাথে সাথে জনমনে একটা স্বস্তির ভাব আসবে যে সত্যিকারভাবে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারবো যে আমরা কখন কিভাবে নির্বাচনের জন্য আগাতে হবে। অনিশ্চিত পরিবেশের মধ্যে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য হয় না এবং রাজনৈতিক অস্থিরতাও বিদ্যমান থাকে। পরস্পরের সম্মানবোধের বাইরে গিয়ে সাংঘর্ষিক রাজনীতির দিকে যাবে, সেই জায়গাটাই কিন্তু স্বৈরাচারের জন্য আপনি মুক্ত করে দিচ্ছেন। গণতান্ত্রিক অর্ডারের দিকে যতক্ষণ না যাবেন, ততক্ষণ স্বৈরাচারের জন্য একটা স্পেস ক্রিয়েট করে দিচ্ছেন। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর নেতারাও মনে করেন, নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। স্পষ্ট একটা ধারণা যদি পাওয়া যেত, দ্বিধা, একটা সন্দেহ যেটা কাজ করছে, সেটার একটা অবসান করা যেত। নির্বাচনের তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। সরকার নির্বাচন কমিশনকে তার একটা রাজনৈতিক ডিরেকশন তারা বলতে পারেন। রাজনৈতিক দলগুলোর দিক থেকে একটা রাজনৈতিক সাংগঠনিক প্রস্তুতিটা তারা বিবেচনায় আনতে পারতেন। বিএনপি কিংবা অন্য দলগুলোর নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি যৌক্তিক মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষকও। আমার কাছে এটা যৌক্তিক, বিকজ তারা যে কাজটা চায়, তারা যেটার জন্য রাজনীতি করে, তারা সেটাই চাইতেছে, এর বাইরে তো কিছু চাইতেছে না। তারা চাচ্ছে যে নির্বাচনটা এক্স্যাক্টলি কখন হবে, একদম পিন পয়েন্টে টাইম চাচ্ছে। এটা যে শুধু দলের প্রস্তুতি তা না, নির্বাচন কমিশনেরও প্রস্তুতির ব্যাপার আছে। বারবার বলছে তারা বিচারের তো বিরোধী না, তো আগে বিচার পরে নির্বাচন, এটা আসলে সময় ক্ষেপণেরই একটা কৌশল মাত্র। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের 2 মাস আগে ঘোষণা করা হবে রোডম্যাপ। কিন্তু সরকারের এই অবস্থানের সঙ্গে একমত নয় বিএনপি সহ সমমনা দলগুলো। তারা বলছে, রাজপথের চেয়ে আলোচনার টেবিলেই হোক সমাধান। নির্বাচনের জন্য যদি রাজপথে আসতে হয়, এটা তো আমাদের জন্য খুবই বিব্রতকর একটা পরিস্থিতি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি এলাকায় বন বিভাগের দখলকৃত জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ বিষয়ে আরও জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু। বাবু, অভিযানের সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানতে চাই।
শাওন, সকাল 8টা থেকে আসলে গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের তালতলি এলাকায় যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান কিন্তু সকাল 8টা থেকেই চলছে। এখন পর্যন্ত প্রায় 3টি ইউনিটের প্রায় 25 থেকে 26টি জায়গায় আসলে বাড়িঘর যে উচ্ছেদ অভিযান করেছে। আজকে কিন্তু প্রায় 56টি বাড়ির অভিযান চলবে। এর মধ্যেই কিন্তু আসলে 3টি বেকুর মাধ্যমে বিভিন্ন জায়গায় আসলে যে অভিযান চলছে আমরা সকাল থেকেই দেখানোর চেষ্টা করছি। এখনো কিন্তু আসলে অভিযান চলছে। এখানকার আসলে নিরাপত্তার জন্য আসলে যৌথ বাহিনী রয়েছেন, সেনাবাহিনী, বিজিবি, র্যাব এবং পুলিশ কর্মকর্তা, আনসার বাহিনী এবং বন বিভাগের যে বাহিনী রয়েছে, সকল বাহিনী কিন্তু আসলে এখানে তারা অভিযান চালাচ্ছেন। পর্যায়ক্রমে প্রত্যেকটি জায়গাতেই আসলে যে বেকুর মাধ্যমে যখন অভিযান চালাচ্ছেন, তখন কিন্তু আসলে আশেপাশে যেসব মানুষগুলো আসলে উৎসুক জনতা যারা ভিড় করছেন তাদেরকে কিন্তু আসলে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা এখানকার আসলে একজন রেঞ্জ কর্মকর্তার সাথে আমরা কথা বলবো। আসলে আজকে কয়টা পর্যন্ত এই অভিযান চলবে এবং কতগুলো বাড়ি আসলে উচ্ছেদ হবে, আর এই বাড়িগুলো আসলে কেন উচ্ছেদ করছেন? মূলত হচ্ছে যে আমাদের উচ্ছেদ টাইম ছিল হচ্ছে 7টা। আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা 8টায় শুরু করেছি। টোটাল হচ্ছে 56টা বাড়ি। আর এই 56টা বাড়ি হচ্ছে যে 5 আগস্টের পরই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ নিয়ে তারা তৈরি করেছিল সে দুর্বৃত্তের সংগত চক্র। পরবর্তীতে বিট কর্মকর্তা স্টাফরা একাধিকবার বাধা দেওয়া সত্ত্বেও তারা এটা না মেনে তারা কাজ চালিয়ে গেছে। পরবর্তীতে যৌথ সিদ্ধান্ত ক্লাস উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের উপদেষ্টা মহোদয়ের যে সিদ্ধান্তের মোতাবেক উপজেলা সমন্বয় সভার সিদ্ধান্ত, জেলা কমিটির সিদ্ধান্ত, তারপর হচ্ছে যৌথ বাহিনীর সিদ্ধান্ত অনুসারে আমরা আজকে 56টি অবৈধ স্থাপনা করছি। এখনো পর্যন্ত কয়টি উচ্ছেদ করেছেন? আমাদের 3 ইউনিটে কাজ চলছে, তো আশা করি আমরা 3 ইউনিটে টোটাল হচ্ছে অলরেডি আমরা 23টা মতো করে ফেলছি। বাকিগুলো 3 ইউনিটে কাজ চলছে। শাওন, শুনছিলেন যে আসলে সকাল 7টা থেকে তাদের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল, 8টা থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই আসলে 56টি থেকে প্রায় 30টি যে জায়গা বনের জায়গা দখল করেছিল 5ই আগস্টের পর, সেগুলো কিন্তু উচ্ছেদ শেষ করেছে এবং পর্যায়ক্রমে এই উচ্ছেদ বিকেল 5টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন এখানকার বন বিভাগের কর্মকর্তা। শাওন বাবু, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন একজন। শুক্রবার রাত 2:30টার দিকে শ্রীনগরের হাসারা ব্রিজের ঢাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় মোটরসাইকেলে মাওয়া থেকে ঢাকায় যাচ্ছিলেন আলিমুল ও আব্দুর। পথে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়, এতে গুরুতর জখম হন তারা। হাসপাতালে নেয়ার পর আলিমুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক, অপরজনকে ঢাকায় আনা হয়েছে। আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দেওয়া সহ 5 দফা দাবিতে আন্দোলনে নেমেছেন ভোলাবাসী। বিপুল পরিমাণ গ্যাস থাকা সত্ত্বেও তা ঠিকমতো কাজে লাগাতে না পারায় ক্ষুব্ধ তারা। সিলিন্ডারে ভরে জেলার বাইরে গ্যাস পাঠানোর কার্যক্রম বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। তিনদিকে নদী, আরেকদিকে বঙ্গোপসাগর। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলায় 20 লাখেরও বেশি মানুষের বসবাস। যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা সহ নানান দিক দিয়ে পিছিয়ে এই জনপদ। প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ জেলাটিতে উন্নয়নের বিপুল সম্ভাবনা থাকলেও দীর্ঘদিনেও তা হয়নি। 90-এর দশকে ভোলায় প্রথম গ্যাসের সন্ধান মেলে বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে। বর্তমানে বোরহানউদ্দিন ও সদরের 3টি গ্যাস ক্ষেত্রে 9টি কূপের মধ্যে 5টি থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। স্থানীয়ভাবে যা ব্যবহার হচ্ছে 3টি বিদ্যুৎ কেন্দ্র, হাতে গোনা কয়েকটি শিল্প কারখানা ও 2376টি আবাসিক সংযোগে। আবেদন করেও সংযোগ মেলেনি হাজার হাজার গ্রাহকের। পাইপলাইনেও গ্যাস নেওয়া সম্ভব হয়নি জেলার বাইরে। এই 26,000 টাকা জমা দিয়েছি। আজকে 2019 সালে, আজকে কত বছর হয়েছে আপনারা দেখেন, আমি এখন পর্যন্ত কোনো গ্যাস পাইনি। আমাকে রাইজারও তুলে দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি পর্যন্ত আমি সংযোগ পাইনি। বাণিজ্যিক খাতে বলায় গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে না, এই জন্য আমরা যে হোটেল রেস্তোরাঁর মালিকরা ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি। ঘরে ঘরে গ্যাস সংযোগ ও শিল্প কারখানা গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। দাবি পূরণে বেশ কয়েকদিন ধরে জোরে সোরে আন্দোলনে নেমেছেন দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ। গ্যাস সিলিন্ডারে ভরে জেলার বাইরে সরবরাহ বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। কোম্পানিটির সাথে চুক্তি বাতিলের দাবি তাদের। এছাড়া ভোলা বরিশাল সেতু নির্মাণ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি ভোলাবাসীর। আমরা যদি এই জেলায় শিল্প কারখানা গড়ে তুলতে পারতাম এই গ্যাস ব্যবহার করে, তাহলে এই জেলায় প্রচুর মানুষের কর্মসংস্থান হইতো এবং এই জেলার আর্থসামাজিক
উন্নত হইতো। ভোলায় গ্যাস পাওয়ার সাথে সাথেই বেশ কিছু শিল্পপতিরা ভোলায় এসেছিলেন, তারা প্লট নিয়েছিলেন, ভোলায় শিল্প কল কারখানা করবেন, কিন্তু উপযুক্ত পরিবেশ না থাকার কারণে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। ভোলার গ্যাস আমরা ভোলায় চাই, ভোলায় মেডিকেল কলেজ চাই, আর সবচেয়ে বড় জিনিস আমরা ভোলা বরিশাল সেতু চাই। সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বলছে সরকারি নির্দেশনা পেলে আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সংযোগ দিতে পারবে তারা। বিশেষ বিবেচনায় গ্যাস সংযোগ দেয়া হচ্ছে শিল্প কারখানায়। বর্তমানে আবাসিক খাতে সরকারি নির্দেশনা মোতাবেক গ্যাস সংযোগ বন্ধ রয়েছে, বাণিজ্যিক খাতেও সরকারি নির্দেশনা মোতাবেক গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। সরকারি নির্দেশনা পেলে আবাসিক ও বাণিজ্যিক খাতে গ্যাস সংযোগ চালু করা যাবে। দাবি দেওয়ার বিষয়টি সরকারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সরকারের এখানে একটি ইপিজেড হয় কিনা সে বিষয়েও আলোচনায় রয়েছে। ভালো গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে, এই গ্যাস দিয়ে অনেক দিন চলবে বলে আমরা জানতে পেরেছি। আশা করি সরকার এ বিষয়ে অবশ্যই দৃষ্টি দিবেন। বাপেক্সের তথ্য অনুযায়ী ভোলায় এ পর্যন্ত 2 TCF-এরও বেশি গ্যাসের মজুত পাওয়া গেছে। উদ্যোগ নেওয়া হয়েছে আরও নতুন কূপ খননের। জাহিদ হাসান, যমুনা নিউজ। রাজশাহী মহানগরীতে হঠাৎ বেড়েছে বৈদ্যুতিক তার চুরির ঘটনা। গত কয়েক মাস থেকে বিভিন্ন ওয়ার্ডে রাতের আধারে বাসাবাড়ির সরবরাহ লাইনের বৈদ্যুতিক তার চুরি হচ্ছে। নগরীর অভিজাত আবাসিক এলাকাগুলোয় এই উপদ্রব বেশি। পুলিশ বলছে নগরী জুড়ে সিসি ক্যামেরা নষ্ট হওয়ার সুযোগ নিচ্ছে চোরেরা। টহল টিম বাড়িয়ে দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। চালচলনে বেপরোয়া ভঙ্গি, ভয়ডর ছাড়াই দিব্যি চুরি করে নিয়ে যাচ্ছে বৈদ্যুতিক তার। চুরির এই দৃশ্য রাজশাহী মহানগরীর উপশহর আবাসিক এলাকার একটি বাসার সিসিটিভি ফুটেজ থেকে নেয়া। ওই বাসার বিদ্যুতের তার চুরি হয়ে গেছে অতি সম্প্রতি। রাজশাহীর অভিজাত বলে পরিচিত উপশহর আবাসিক এলাকায় প্রতিটি বাড়িতে এখন প্রতি রাতে ঘটছে এই চুরির ঘটনা। রাত নামলেই হঠাৎ করেই বিদ্যুৎ চলে যাচ্ছে। বাসা থেকে বের হলে বোঝা যাচ্ছে বাসার সংযোগের তার কেটে নিয়ে গেছে চোর। ইলেকট্রিক পোল থেকে বাসার যে কানেকশনের তার, সেই তারগুলো রেগুলার চুরি হচ্ছে। আজের বাড়ি, কালোর বাড়ি, পরশু অমুকজনের বাড়ি, আমার পাশের বাড়ি, 2 পাশের বাড়ি, এই সামনে সাংবাদিকের বাড়ি, সব চুরি হয়ে গেছে। উপশহর ছাড়াও নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় একই ধরনের অভিযোগ পাওয়া গেছে। দিন দিন চুরির সংখ্যা বাড়ছে, চোরের দলও বেপরোয়া হয়ে উঠেছে। রাত 10:30টার দিকে আমরা দেখেছি কারেন্ট চলে যায়, তারপরে জানতে পারি যে সিসি ক্যামেরা দেখে জানতে পারি যে চোর এসেছিল। আমরা বুঝতেই পারিনি রাতের বেলা, একদম আমাদের মিটারের কাছ থেকে শুরু করে পোল পর্যন্ত পুরোটা কেটে চলে গেছে। পুলিশ বলছে গত বছরও নগরী জুড়ে 450 সিসিটিভি ক্যামেরা ছিল। এগুলোর বেশিরভাগই নষ্ট ও চুরি হওয়ায় চোর এখন সুযোগ পেয়েছে। তাই সকল থানায় টহল টিম বাড়িয়ে দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে আরএমপি। লিখিত অভিযোগ আসে থানাতে, সংশ্লিষ্ট থানাতে, অবশ্যই সেটা তদন্ত করে আমাদের ম্যানুয়ালি হোক বা যদি পার্সোনাল কোনো সিসিটিভি ভিডিও ফুটেজ থেকে নিয়ে সেগুলো সংগ্রহ করে তাদেরকে শনাক্তকরণ এবং আইনের আওতায় আনতে হয়, অবশ্যই আমরা সেই কাজগুলো করব। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। ঝকমারি এই শহরে 5 তারকা হোটেলের কমতি নেই। মধ্যবিত্তের জন্য আছে কত কত, যেখানে গুনতে হয় 1000 থেকে 20,000 টাকা পর্যন্ত। কিন্তু একেবারে শ্রমজীবী যারা, তাদের সাধ্য কি হয়? শুনবো ভিন্নধর্মী এক ভাসমান হোটেলের কথা। নদীর বুকে ভেসে থাকা যে হোটেলে থাকা যাবে মাত্র 50 টাকায়। বুড়িগঙ্গা তীরে সেই ভাসমান আবাসিক হোটেলের খবর জানবো ভাস্কর ভাদুরীর কাছ থেকে। ছবি তুলেছেন রাকিবুল ইসলাম রাকিব। প্রথম দেখায় ট্রলার ভেবে যে কেউই ভুল করতে পারে, তবে কোনোটিরই কোনো ইঞ্জিন নেই কোনো গন্তব্য। বাবুবাজার সেতুর ঠিক নিচেই বুড়িগঙ্গার বুকে ঠায় দাঁড়িয়ে এসব কাঠামো। গত 40 বছর ধরে এই নৌযানগুলোই ব্যবহার করা হচ্ছে আবাসিক হোটেল হিসেবে। চলুন ঘুরে দেখি চমকে দেওয়ার মতো এসব হোটেল। ভাসমান এ সকল দোতলা হোটেলগুলোর প্রতিটিতেই রয়েছে 50টি করে কেবিন। দৈর্ঘ্য ও প্রস্থে কেবিনগুলো 6 ফুট বাই 4 ফুট। থাকতে হলে প্রতি রাতে গুনতে হবে 120 থেকে 150 টাকা পর্যন্ত। রয়েছে বিছানা, বালিশ, মশারি, ফ্যান ও লাইটের ব্যবস্থা। শুধু কি কেবিন, এক রাতের জন্য 50 টাকার বিনিময়ে থাকছে ঢালা বিছানার ব্যবস্থা। হোটেল মালিকদের দাবি, দেশে এর থেকে সাশ্রয়ী কোনো আবাসিক হোটেল নেই।
বাথরুম টয়লেট আছে, লো কমোড। এখানে তো আর হাই কমোড না, আর অ্যাটাচড বাথরুমও না। কিন্তু ঘটনা হয়েছে কি যে এখানে হলো আপনার ওই সিরিয়ালের বাথরুম। হ্যাঁ, এখানে মনে করেন কি যে নিচতলায়, আমার নিচতলায় 2টা বাথরুম আছে, দোতলায় একটা আছে। যুগের সাথে তাল মিলিয়ে সেবার মানও উন্নত হচ্ছে। এসব হোটেলে থাকছে ওয়াইফাই, ফিল্টার পানি ও মোবাইল চার্জিং সেবা। জ্বালা বেচতে হলো 50 টাকা। রুমের মধ্যে কি আছে? সব কিছু আছে, লাইট, ফ্যান, তোষক, তারপরে চাদর। এই 5টি হোটেলের প্রায় সবাই নিয়মিত গ্রাহক। কেউ 6 মাস ধরে, কেউ বা থাকছেন 5 বছরেরও বেশি সময়। তো এরা থাকার উদ্দেশ্য হচ্ছে এটাই ভাই, আমি উপরে একটা দেয়া গেছে, উপরে একটা রুম নিতে গেলে দেয়া গেছে আমার একটা রুমের অ্যাডভান্স করতে হয়, 1 মাসে 2 মাসের অ্যাডভান্স করতে হয়। তারপরে নিজের বেডিংপত্র যা লাগে, ফ্যান, লাইট সব নিজের কিনতে হয়। ডালা 60 টাকা, 4 জন 8 জন শুতে পারবো। 30-35 বছর বেশি, আবার আহি যায়, কিয়াওয়াকির মতো আহিয়া যায়। মশার উপদ্রব ও গরমের বিষয়টি বাদ দিলে হোটেলগুলোতে থাকতে খুব একটা সমস্যা হয় না বলে জানান গ্রাহকেরা। তবে এসব হোটেলগুলোতে থাকতে পারবেন না কোনো নারী। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিলে হলো অ্যাক্টিভ ফান ফেস্ট অ্যান্ড কিডস ড্যাশ দৌড় প্রতিযোগিতা। এতে অংশ নেয় সদ্য হাঁটতে শেখা কমপক্ষে 14 বছর বয়সী কিশোর কিশোরীরা। অভিভাবকরা জানান, এমন উদ্যোগ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। ঘড়িতে সময় সকাল 7টা। শিশুদের কলকাকলিতে মুখরিত রাজধানীর হাতিরঝিল। সকাল সকাল দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে এসেছে বাচ্চারা। সদ্য হাঁটতে শেখা শিশু থেকে 14 বছর বয়সী শিশুরা এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছে। অভিভাবকরা জানান, বাচ্চাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এমন প্রতিযোগিতায় তাদের সন্তানদের অংশ নেয়া। দৌড়ায় কমপ্লিট করতে হলে একটা মেডেল পাবে, জার্সি পায়, খুবই আনন্দিত। তো এগুলোতে আসলে বাচ্চারা যদি অ্যাটেন্ড করে তাহলে ওভারঅল দেশের বাচ্চারাই বিকশিত হবে, আমাদের ফিউচারটা উজ্জ্বল হবে। বাচ্চাদের অ্যাক্টিভিটিটা বাড়ে, আর আমার বাচ্চা মেইন কথা ও দৌড়াইতে পছন্দ করে। ছোটবেলা থেকে তাদেরকে এই ধরনের ইভেন্টে আমরা যদি পার্টিসিপেট করে তাহলে তারা বড় হয়ে আরও এই খেলাধুলাগত মনুষ্য এবং শারীরিক বিকাশে তাদেরকে অনেক হেল্প করবে। এটা খুব হেলদি একটা প্র্যাকটিস, আমাদের মনে হচ্ছে যে এগুলো করা উচিত, প্রায় করা উচিত। 200 মিটার, 1 কিলোমিটার এবং 3 কিলোমিটার এই 3টি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় এই দৌড় প্রতিযোগিতা। এমন আয়োজনে বেশ আনন্দিত কচিকাচারা। ভালো লাগে, তাই হলো আমার অনেক ভালো লাগছে। আমার রানিং এর উপর একটা প্যাশন আছে, রানিং ইজ মাই প্যাশন। আর আমার অনেক ভালো লেগেছে, অ্যাডভেঞ্চারাস ছিল। আমরা দৌড়াই যদি তাহলে সবার সাথে দেখা হতে পারে, আর আমাদের অনেক মজা লাগে। আমার খুবই ভালো লাগছে, আমি এই মেডেলটি পেয়েছি। এরকম যদি আমরা অ্যাক্টিভিটিসের মধ্যে ফোকাস থাকি তাহলে আমাদের মাইন্ডে আর কোনো নেগেটিভ কিছু আসে না। ভবিষ্যতেও শিশুদের বিকাশ ও মনোরঞ্জনে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা অভিভাবকদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আবারও ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ঘটল গোলাগুলির ঘটনা। ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে তথ্য প্রকাশ করেছে দেশটির বার্তা সংস্থা ANI। তাদের দাবি, শুক্রবার রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা এলওসির বিভিন্ন পয়েন্টে পাকিস্তান থেকে গুলি ছোড়া হয়। পরে পাল্টা জবাব দেয় ভারতের সেনাবাহিনীও। পাল্টাপাল্টি এই সংঘর্ষে হতাহতের কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে শুক্রবার সকালে দুপক্ষের মধ্যে গোলাগুলির তথ্য জানায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। তবে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার নিন্দা জানিয়ে জাতীয় ঐক্যের ডাক দিলেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। শুক্রবার সন্ত্রাসী হামলায় আহতদের দেখতে হাসপাতালে যান তিনি। এ সময় রাহুল গান্ধী বলেন, ভারতীয়দের মধ্যে বিভাজন সৃষ্টির জন্য এই হামলা চালানো হয়েছে। এ সময় হতাহতদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা জানান বিরোধী দলীয় নেতা। বর্তমান পরিস্থিতি সামাল দিতে আবারও সরকারের যে কোনো সিদ্ধান্তকে সমর্থনের কথা জানান এই কংগ্রেস নেতা। একই দিনে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করেন রাহুল। যা ঘটেছে তা আমাদের মধ্যে সামাজিক বিভাজন ও ভাইয়ে ভাইয়ে দাঙ্গা লাগানোর জন্য এখন গুরুত্বপূর্ণ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। আমরা ঐক্যবদ্ধ না হলে পরাজিত হব। সন্ত্রাসীরাও সেটাই করার চেষ্টা করছে। সর্বদলীয় বৈঠকেই আমরা স্পষ্ট করেছি, এ বিষয়ে মোদী সরকারের যে কোনো সিদ্ধান্তকে সমর্থন জানাবে বিরোধীরা। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফার আলোচনার জন্য
ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছে ইরানের একটি প্রতিনিধি দল। দলটির নেতৃত্বে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরাকচি। শনিবার হবে এই বৈঠক। আগের 2 দফার বৈঠকের মতো এবারও মধ্যস্থতাকারী হিসেবে থাকবে ওমান। আলোচনার মূল এজেন্ডা ইরানের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার। গত 12 এপ্রিল মাস্কাটে হয়েছিল প্রথম দফার আলোচনা। 2018 সালে ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র একতরফাভাবে পরমাণু চুক্তি থেকে সরে যাওয়ার পর এটি ছিল দুদেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সংলাপ। দ্বিতীয় দফার বৈঠক হয় 19 এপ্রিল ইতালির রোমে।